হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য ক্লাস 10-এর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এই চ্যাপ্টারটা একটা প্রবলেম নিয়ে ডিসকাস করবো তোমাদের সাথে। তো আমার চ্যানেলে যে ভিডিওগুলো আমি আপলোড করছি, তো যে ভিডিওগুলো এই মুহূর্তে মূলত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তো যদি কারোর জ্যামিতির উপর বেস করে কোনো প্রবলেম আটকে থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে সেগুলো নিয়ে কিছুটা হেল্প করার চেষ্টা করব। যদি কোনো ডাউট থাকে, যদিও পরীক্ষার খুব আর বেশি দূরে নেই, কাছাকাছি, আশা করি সবাই প্রিপারেশান খুব ভালোই নিয়েছো। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই জানাতে পারো। শর্ট কোশ্চেনও যদি কোনো কারো ডাউট থাকে, কারণ এই মুহূর্তে প্র্যাকটিস করছো বেশি, তো যদি থাকে কিছু অবশ্যই জানাতে পারো। উইথ কোশ্চেন না হলে যদি বইয়ের প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে পেজ নাম্বার এবং দাগ নাম্বার বলে দিলে আমি সেটা অবশ্যই তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করবো। তো চলো আজকের ভিডিও শুরু করি। কী বলেছে দেখো, এটা কোষে দেখি 15.2 এই এক্সারসাইজের প্রবলেম। এটা 5-এর দাগের প্রবলেমটা বলছে, প্রমাণ করি যে বৃত্তের পরিলিখিত সামান্তরিক মাত্রায় রম্বস। ঠিক আছে, বৃত্তের পরিলক্ষিত সামান্তরিক অর্থাৎ বৃত্তকে ঘিরে বৃত্তের চারপাশে আমি যদি 4টা স্পর্শক আঁকি এবং যে 4টা স্পর্শক যদি একটা সামান্তরিক হয়, তাহলে সে সামান্তরিকটা সবসময় একটা রম্বস হবে। এটাই প্রমাণ করতে বলেছি। তো রম্বস, একটা সামান্তরিককে কখন রম্বস বলা হয়? আমরা কি পড়েছি যে একটা সামান্তরিককে তখনই রম্বস বলা হবে যদি তার 4 বাহু যদি সমান হয়। ঠিক আছে, 4টা বাহু যদি সমান হয় তাহলে আমরা সেটাকে রম্বস বলতে পারি। 1, 2 হচ্ছে যদি কর্ণগুলো, সামান্তরিকের যে কর্ণগুলো সেগুলো যদি পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, তাহলে সেখানেও আমরা বলতে পারি যে সেটা রম্বস হবে। তো আমরা যে কোনো একটা এখানে কেস দেখাবো যে রম্বস প্রমাণ করার ক্ষেত্রে। তো প্রথমে আমরা ফিগারটা ড্র করব যে একটা পরিলিখিত সামান্তরিক কোনো একটা বৃত্তের ক্ষেত্রে। তাহলে এখানে একটা আমি বৃত্ত প্রথমে ড্র করছি। দেখো, বৃত্ত একটা আঁকছি। এটা একটা বৃত্ত, এর একটা কেন্দ্র আছে। এবার এখানে আমি একটা সামান্তরিক ড্র করছি। সামান্তরিক ওইটার সমান্তরাল করে টানতে হবে, এক এদিকেও আসবে, এইটার সমান্তরাল। রাফ স্কেচ, একটু এদিক ওদিক হতে পারে। তো আমি নাম দিচ্ছি এটাকে এ, এইটাকে নাম দিলাম বি, এইটাকে দিলাম সি, এইটাকে দিলাম ডি, বৃত্তের কেন্দ্রটাকে নাম দিলাম ও। এটা ও। তো এটাকে আমাকে রম্বস দেখাতে হবে। তো সামান্তরিক যেহেতু বলছে এ বি সি ডিটাকে সামান্তরিক, তাহলে বিপরীত বাহুগুলো কি হয়? সমান এবং সমান্তরাল। আমরা সামান্তরিকের যে ধর্মগুলো পড়েছিলাম, তো আমরা সেখান থেকে বলতে পারি যে বিপরীত বাহুগুলো অর্থাৎ এ বি ডিসির সাথে সমান এবং সমান্তরাল, এবং এ ডিটা হচ্ছে বিসির সাথে সমান এবং সমান্তরাল। তো আমাকে দেখাতে হবে এবিসিটা রম্বস। তাহলে কি হবে যে আমি 4 বাহু সমান দেখাতে পারি, অর্থাৎ এবির সাথে এডি আমাকে সমান দেখাতে হবে এক, নাহলে এসি এবং বিডি যে দুটো কর্ণ, এই দুটো কর্ণ পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে সেটা দেখাতে হবে। সামান্তরিকের কর্ণতে পরস্পরকে সমদ্বিখণ্ডিত আমরা জানি, জাস্ট যদি লম্ব হয় দুটো কর্ণ, তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো যে এটা রম্বস। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে আমি এ সি কিংবা বিডিকে আমি যদি যুক্ত করি, তাহলে ওটা কি ও বিন্দু দিয়ে যাবে? বা যদি যায় সেটা আমরা কীভাবে প্রমাণ করবো সেটা আমরা দেখাবো প্রথমে, যে এ সি এবং বিডি এগুলো প্রকৃতপক্ষে বৃত্তের কেন্দ্রগামী হবে। তো প্রমাণ করার জন্য আমি সেটাকে আমি কী করবো, যে ও বিন্দু থেকে এ, ও বিন্দু থেকে বি, ও বিন্দু থেকে সি আর ও বিন্দু থেকে ডি, এগুলো আমি প্রত্যেকটা এখানে যোগ করে দেবো। ঠিক আছে, তো এখানে যোগ করছি প্রথমে।
ও বি যোগ করলাম, সবই একই রেখায় হবে, কিন্তু আমি আলাদা আলাদাভাবে বলছি। ওর সাথে এ যোগ করছি আর হচ্ছে ওর সাথে সি যোগ করছি। ওকে, আমি দেখাবো যে এ ও সি এবং বি ও ডি একই রেখায় আছে, আমি দেখাবো। তো সেটা দেখানোর জন্য কি করব, যে স্পর্শ বিন্দুগুলো আছে এখানে সামান্তরিকের প্রত্যেকটা সাইড প্রকৃতপক্ষে এই বৃত্তের কি স্পর্শক। তাহলে আমি যদি এই স্পর্শ বিন্দুগুলোর নাম দিই পি, কিউ এবং আর আর এস, তাহলে এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শ বিন্দুতে যে স্পর্শক আমি পাচ্ছি এগুলো কি হয়, পরস্পর লম্ব হয়, তাই না? তো এটা আমরা এখানে কাজে লাগাবো। তাহলে আমি লিখে নিই প্রথমে যে ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি হলো পরিলিখিত সামান্তরিক। প্রমাণ করতে হবে যে এ বি সি ডি হলো রম্বস। রম্বস অর্থাৎ এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু এডি। তো সামান্তরিক বলে দেওয়া আছে, মানে দেখো বিপরীত বাহুগুলো তো সমান ও সমান্তরাল, অর্থাৎ যে কোনো দুটো সন্নিহিত বাহু যদি আমি সমান দিকে দিতে পারি তাহলে সেখান থেকেই বলে দিতে পারবো যে এটা রম্বস হবে। তাহলে অঙ্কন আমি এখানে কি করলাম, অঙ্কন, তাহলে ও এর সাথে এ, ও বি, ও সি এবং ও ডি এবং ও পি, ও কিউ, ও আর, ও ও এস আমরা এগুলোকে যুক্ত করে দিচ্ছি। ওকে, তো প্রমাণে আসছি। প্রমাণ কীভাবে করবো দেখো এখানে। তো এখানে দেখো আমি ও আর এবং ও পি এই যে দুটো বলছি, এখানে কি পি ও আর একই রেখায় আছে, তো সেটা আমরা কি করে বলবো। এটা দেখো পি ও আর কিংবা এস ও কিউ এগুলো একই রেখায় আছে, এই কারণে আমরা একটু আগেই বললাম যে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের কি লম্ব হবে। তো এখানে ও পিটা এ বির সাথে লম্ব, আবার ও আরটা ডিসির সাথে লম্ব, আবার যেহেতু এ বি এবং বিসি পরস্পরের সাথে সমান্তরাল, তাহলে প্রকৃতপক্ষে ও পি এবং ও আর পরস্পরের সঙ্গে কি সমান্তরাল হবে। আবার দেখো দুটো সমান্তরাল ও সরলরেখা একই বিন্দু দিয়ে গেছে, তাহলে প্রকৃতপক্ষে ও পি আর একই সরলরেখার উপরে অবস্থিত হবে। একইভাবে এস ও কিউ কী হবে, একই সরলরেখার উপরে অবস্থিত হবে। তো আমি এটাই প্রথমে এখানে আমি লিখছি। তাহলে কী হলো বললাম যে ও পিটা এ বির সাথে লম্ব, ও আর ডিসির সাথে লম্ব, এখানে যেহেতু আমরা লিখব যে কোনো বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, তাই না? এই স্টেটমেন্টটাকে আমরা এখানে কাজে লাগাচ্ছি। আবার
আবার এ বি সি ডি হলো সামান্তরিক, অতএব বিপরীত বাহুগুলো কি হবে? তো এ বি সমান্তরাল ডিসি, তাহলে অতএব ওপি সমান্তরাল ও আর। সুতরাং ও পি ও আর একই সরল রেখায় অবস্থিত, অর্থাৎ পি ও আর সমরেখা। একইভাবে এস ও কিউ কি হবে? সমরেখা হলো। তাহলে এখানে পি ও আর এবং এস ও কিউ এরা সবই একই রেখায় আছে, অর্থাৎ আমি আরেকবার লিখে দিচ্ছি এখানে, অর্থাৎ আলাদাভাবে যে পি আর ও এস কিউ বৃত্তের কেন্দ্রগামী। ওকে, তাহলে এরপরে আমরা এখান থেকে কি বলতে পারি? দেখো, আমরা পেলাম তাহলে হচ্ছে প্রকৃতপক্ষে পি আর এবং এস কিউ দুটো হচ্ছে বৃত্তের কেন্দ্র ও দিয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো এস ও কিউ কোণ আর পি ও আর কোণ, অর্থাৎ কোন দিকগুলো বলছি? এস ও কিউ মানে নিচের দিক কিংবা উপরে যাই বলো না, এটা কী হবে? যেহেতু একই রেখায় আছে, এগুলো প্রত্যেকটা 180 ডিগ্রি, তাই না? আরেকটা জিনিস দেখো এখানে, যে এই বৃত্তের ক্ষেত্রে বহিস্থ বিন্দু, তাহলে এই বহিস্থ বিন্দুতে থেকে দেখো এ পি এবং এ এস দুটোই কী হচ্ছে? স্পর্শক হচ্ছে। তাহলে আমরা জানি কি, কোনো বহিস্থ বিন্দু থেকে কোনো বৃত্তের উপরে দুটো যে স্পর্শকটা নিই, সেই দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে কী হয়? সমান কোণ উৎপন্ন করে। অর্থাৎ দেখো এই কোণের সঙ্গে কী হবে? এই কোণটা সমান হবে, একই রকমভাবে এই কোণের সাথে আবার এই কোণটাও কী হবে? সমান হবে, তাই না? অর্থাৎ এই কোণ এখানে ইকুয়াল। তাহলে আমি এখানে কি বললাম, যেটা এটা লিখছি আমি, যে অতএব আবার এখানে আবার লিখছি, আবার দেখো ও আর ও সি কোণ বা সি ও আর কোণ, সি ও আর কোণ ইকুয়াল টু সি ও কিউ কোণ এবং এ ও পি কোণ ইকুয়াল টু এ ও এস কোণ। তো এখানে কেন আমি বললাম, এখানেও স্টেটমেন্ট লিখতে হবে যে যেহেতু বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য সমান ও তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, তাই না? তো সেখান থেকে আমরা বলতে পারছি যে প্রকৃতপক্ষে এই কোণগুলো ইকুয়াল হবে। আবার যেহেতু আমি বলছি এস কিউ এবং পি আর দুটোই হচ্ছে ও বিন্দুগামী, তাহলে প্রকৃতপক্ষে এখানে পি ও কিউ এবং পি ও এস এগুলো কি বিপ্রতীপ কোণ। তাহলে পি ও এস কোণ ইকুয়াল টু আর ও কিউ কোণ লিখতে পারি। এখানে কি হলো? তাহলে লিখলাম বিপ্রতীপ কোণ। আবার এখানে দেখো পি ও এস কোণ সমান আমি লিখতে পারি, দেখো টুয়াইস এ ও পি কোণ, তাহলে এটা সমান হবে দেখো টুয়াইস সি ও কিউ কোণ, বা এখান থেকে বলছি দেখো এ ও পি কোণ ইকুয়াল টু
COQ কোণ, COQ কোণ। ওকে, এইখানে পর্যন্ত দেখে নাও। নেক্সট আমি পেজে যাব। এটা ঠিক বোঝা গেল কিনা, এটাকে আমরা কাজে লাগাবো। ওকে, আমি শেষে আমি পুরোটা ঘুরে দেখাবো। আমি একটা পুরোটা করে নিই, করে নেওয়ার পর আমি আবার ঘুরে একবার এটা এদিকে করবো। ওকে, তাহলে এটাকে সরিয়ে রাখছি। তাহলে এখানে কি বললাম, যেটা পেলাম AOP কোণ ইকুয়াল টু COQ কোণ। ওকে, এবার এখানে দেখো SOQ, এটা একই দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে SOQ কোণটা কত, এখানে যে 180 ডিগ্রি। তাহলে এটা যদি 180 হয় তাহলে প্রকৃতপক্ষে আমি এটাকে এইভাবে লিখতে পারি কিনা দেখো, যে এই কোণ যুক্ত এই কোণ যুক্ত এই কোণ হচ্ছে 180। আবার আমি এই কোণটার সাথে আমি যদি এই পরিমাণ কোণটাকে যোগ এবং বিয়োগ করে দিই তাহলে কী হবে, একই থাকবে, কারণ যতটা যোগ করছি ততটাই বিয়োগ করছি। এবার আমি যেটাকে মাইনাস করছি সেই মাইনাসের সাথে এইটা কেটে যাবে, কারণ এখানে SOQতে এই পার্টটা ছিল। কারণ যেহেতু এই দুটা কোণ ইকুয়াল, মাইনাস প্লাস হচ্ছে, তাহলে প্রকৃতপক্ষে তারা পড়ে থাকছে কোনটা, এর প্লাসের যেটা প্লাস এইটা, মানে প্রকৃতপক্ষে তাহলে সেটা AOC কোণ, এইটা হয়ে যাচ্ছে। তাহলে দেখো এ কোণটাও আসছে 180 ডিগ্রি। তাহলে ও বিন্দুতে তাহলে এখানে OA এবং OC কত কোণ উৎপন্ন করছে, যে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে সেখান থেকে বলতে পারি AOC হচ্ছে সমরেখ। তো আমি ওটাই এখানে করছি, যে যেহেতু SO Q সমরেখ, যেহেতু SOQ সমরেখ, অতএব এখানে কি হবে, SOQ কোণ ইকুয়াল টু কত বললাম, 180 ডিগ্রি। এইটাকে আমি লিখতে পাচ্ছি দেখো, তাহলে SOQ কোণ এইটার সাথে আমি AOS কোণ যোগ করলাম, AOS বিযুক্ত AOS ইকুয়াল টু কত হবে, 180, কারণ যতটা যোগ করছি তার বাদ দিলাম। তাহলে এখানে দেখো SOQ থেকে আমি যদি AOS মানে এক্ষুনি কি লিখছিলাম, আগে SOQ লিখে নাও, এটাকে লিখছি দেখো SOQ। আচ্ছা, এখান থেকে আগে মাইনাসটা আগে লিখে নাও, মাইনাস AOS কোণ প্লাস AOS কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। বা এখান থেকে দেখো SOQ AOS কোণ মানে কোনটা ছিল দেখো, একটু আগেই প্রমাণ করলাম COQ কোণ। এই যে দেখো AOS কোণ যা AOP কোণ একই, যে AOS AOP একই, এখানে লিখে দিতে পারো যদি অসুবিধা থাকে আরেক লাইন। তাহলে এখানে লিখছি AOS কোণ ইকুয়াল টু COQ কোণ। তাহলে আমি AOS এর জায়গায় লিখতে পারি COQ কোণ, নাকি COQ কোণ যুক্ত AOS কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার দেখো SOQ কোণ থেকে আমি যদি COQটা বাদ দিয়ে দিই তাহলে পড়ে আসছে দেখো SOC কোণ। তাহলে SOC কোণ যুক্ত এখানে পড়েছিল AOS কোণ, এইটা ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো SOC আর AOS, এখান থেকে পাচ্ছি দেখো AOC কোণ। তাহলে AOC কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, অর্থাৎ ও বিন্দুতে OA ও OC বাহুদ্বয় 180 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। অর্থাৎ OAC কি সমরেখ, ঠিক আছে, এটা হচ্ছে সমরেখ। এটা দেখে নাও একটু, একইভাবে লিখে দেবো এখানে কীভাবে করলাম।
এস ও কিউ হচ্ছে সমরেখ, আর এখান থেকে এটা আমি লিখেছি। তো ছবিতে আমি এটা দেখিয়ে দিচ্ছি এখানে যে কোণগুলো লিখলাম। এইখানে দেখো এস ও সি কোণ আমি এখানে মার্ক করে দিচ্ছি। এইটা হচ্ছে এখানে এস ও সি কোণ, এইটা ছিল সি ও কিউ কোণ, এইটা হচ্ছে এ ও এস কোণ। এগুলো আমি দেখিয়ে দিচ্ছি এখানে, আর টোটালটা এ ও সি কোণ হলো। তাহলে ও এ সি এখানে সমরেখ, ঠিক আছে। অর্থাৎ এখানে বলতে পারি, অর্থাৎ এ সি ও বিন্দুগামী, ও বিন্দুগামী। একইভাবে বিডি হলো ও বিন্দুগামী, ও বিন্দুগামী। সুতরাং এ বি সি ডি সামান্তরিকের কর্ণদ্বয় এসি ও বিডি বৃত্তের কেন্দ্রগামী সরলরেখাংশ। ওকে, পেলাম এখানে। তাহলে দুটো হচ্ছে এসি এবং বিডি দুটো হচ্ছে কেন্দ্র দিয়ে গেছে। এবার যেহেতু আমি এখানে সামান্তরিক বলছি, তাহলে সামান্তরিকের কর্ণদ্বয় কি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে সেখান থেকে আমি বলতে পারি ওটা কি মধ্যবিন্দু। অতএব এখানে কি হবে যে ও এ ইকুয়াল টু ও সি এবং ও বি ইকুয়াল টু ও ডি। যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত, করে, তো সেই কারণে আমি ও এ এবং ও সি ইকুয়াল লিখলাম। এরপরে আমাকে দেখাতে হবে, দেখো সন্নিহিত বাহুগুলো কি দেখাতে হবে, ইকুয়াল দেখাতে হবে। তাহলে আমি যদি এই দুটো ত্রিভুজ এখানে কনসিডার করি, ছবিতে দেখো কি কি পেলাম দেখো। আচ্ছা, আমি যদি এইখানে এ বি সি এডিসি এই ত্রিভুজ যদি ধরা হয়, ওকে। তো আমি এখানে দেখো আমি যে দুটো ত্রিভুজ নিচ্ছি, একটা হচ্ছে এ ও ডি ত্রিভুজ আর একটা হচ্ছে সি ও ডি ত্রিভুজ নিচ্ছি, ঠিক আছে। এখন ত্রিভুজ এ ও ডি, আর ত্রিভুজ সি ও ডি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখো কি কি সাধারণ আছে। এখানে ও এ আর ও সি ইকুয়াল, আমি এখনই প্রমাণ করলাম। এক ও ডি কি পেলাম, সাধারণ বাহু পেলাম। আর কি পেলাম দেখো, এখানে সি ও ডি আর হচ্ছে এ ও ডি, এই দুটো কোণ ইকুয়াল হবে কিনা দেখো। এখানে সি আগে এ ও ডি করছি, তাহলে এ ও ডি কোণ এইটাকে লিখতে পারি দেখো এ ও এস কোণ যুক্ত এস ও ডি কোণ হয়েছে। আবার দেখো এ ও এস কোণ সমান দেখো সি ও কিউ কোণ, একটু আগে প্রমাণ করছিলাম, সি ও কিউ কোণ যুক্ত এস ও ডি কোণ মানেই দেখো ডি ও আর কোণ। এই দুটো কোণ ইকুয়াল, কারণ যেহেতু স্পর্শকের দৈর্ঘ্য এখানে সমান। ডি ও আর, আবার সি ও কিউ কোণ, এই কোণ যা হবে এই কোণ আবার একই হবে। তাহলে সি ও কিউর জায়গায় লিখতে পারি কি সি ও আর কোণ যুক্ত ডি ও আর কোণ। তাহলে এটা মানে কত হচ্ছে দেখো সি ও আর প্লাস ডি ও আর মানে হচ্ছে এখানে সি ও ডি চলে আসছে দেখো সি ও ডি কোণ। তাহলে এ ও ডি আর হচ্ছে সি ও ডি। ওকে, এই দুটো কি হচ্ছে এখানে ইকুয়াল চলে এসছে। তাহলে হচ্ছে এখান থেকে পাচ্ছি অতএব সর্বসমতার কি সাইড অ্যাঙ্গেল সাইড, এই সূত্র অনুযায়ী আমরা কি পাচ্ছি
সূত্রানুযায়ী পাই ত্রিভুজ এ ও ডি এইটা হচ্ছে সর্বসম ত্রিভুজ সিওডি। দেখে নাও এওডি সর্বসম ত্রিভুজ সিওডি, প্রথম দিকে দেখে নাও এটা। ওকে, যেহেতু দুটো ত্রিভুজ এখানে সর্বসম হয়ে গেছে তাহলে এখানে অনুরূপভাবে আর কি পড়ে আছে, এডি আর সিডি পড়ে আছে। তাহলে অতএব এডি ইকুয়াল টু সিডি, এখানে কি হবে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুদ্বয়। ওকে, তাহলে অতএব কি এসছে দেখো, এডির সাথে সিডি ইকুয়াল হয়ে গেছে, এর সাথে সিডি অর্থাৎ সন্নিহিতভাবে পেয়ে গেছি, আর এডির সাথে এটা সমান ছিল, তাহলে কি পেলাম এডি সমান এটা সমান এটা, আবার সিডি সমান এবি ছিল, তাহলে সেখান থেকে পেয়ে যাচ্ছে অতএব এ বি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু এডি ইকুয়াল টু বিসি। তাহলে প্রমাণ হয়ে গেল। বাহুগুলো আমি সমান করেছি, আর আমরা জানি রম্বসের কর্ণদ্বয় কি হয়, পরস্পরকে লম্বভাবে সমাদ্বিখণ্ডিত করে। তো এটা যদি রম্বসিত হয়ে যাচ্ছে, সেখানে লিখে দিই অতএব এ বি সি ডি হলো রম্বস। ওকে, তো কর্ণদ্বয় দেখো লম্বভাবে সমাদ্বিখণ্ডিত করছে, কারণ এখানে দেখো এ ও সি একই রেখায় ছিল, আর আমরা এখানে অলরেডি প্রমাণ করলাম দেখো এ ও ডি এবং সি ও ডি ইকুয়াল। তাহলে এই দুটো বাহু যদি ইকুয়াল হয়, দুটো কোণ, তাহলে প্রকৃতপক্ষে এ ও ডি কোণ কত হবে, টোটালটা 180 ছিল এখানটায়, তাহলে এটা কত হবে 90 ডিগ্রি হবে, অর্থাৎ তাহলে এ সি এবং বিডি পরস্পরকে লম্বভাবে সমাদ্বিখণ্ডিত করেছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে বাহুদ্বয় সমান সামান্তরিকের এবং কোণগুলো পরস্পরকে লম্বভাবে সমাদ্বিখণ্ডিত করছে, সুতরাং এটা একটা রম্বস হবে। তো এটা প্রথম থেকে একবার দেখে নাও পুরোটা। যদি কোথাও কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি সেটা নেক্সট কোনো ভিডিওতে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে নেক্সট কোনো প্রবলেম নেই, তোমাদের সাথে আমি ডিসকাস করবো। এবং তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, যেহেতু পরীক্ষা খুব কাছে বারবারই বলছি, তোমরা অবশ্যই জানাতে পারো যে কোনো প্রবলেম তোমাদের আটকেছে, তো সেগুলো আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করবো। শর্ট কোশ্চেন হতে পারে কিংবা কোনো ডেসক্রিপটিভ কোশ্চেন, তো করে দেওয়ার আমি চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ।